আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরুর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠান্ডাজনিত কারণে আমার কণ্ঠস্বর কিছুটা বিকৃতি ঘটেছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান ও ডায়াবেটিস, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হরমোন রোগ বিশেষজ্ঞ, মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শেখ শিরিন আফরোজ। ডাক্তার শেখ শিরিন, আপনাকে আমাদের সাথে স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিস রোগটা কী, এটা যদি একটু সহজ করে বলতেন। ডায়াবেটিস মানেই হচ্ছে রক্তের চিনির মাত্রা বেশি। এখন এটা যেই কারণেই হোক, এখন কি কি কারণে সেটা একটু জেনে নিলে সবার জন্য সুবিধা হবে যে কি ধরনের ডায়াবেটিস আছে অ্যান্ড কেন রক্তের চিনির মাত্রা বাড়ে। আমরা সাধারণত দেখি যে দুই ধরনের ডায়াবেটিসটা দেখি, যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1টা সাধারণত একটু ছোট বাচ্চাদের হয়। হ্যাঁ, ছোট বাচ্চাদের কেন হয়? বডিতে অনেক সময় আমাদের যে বডির যে প্যানক্রিয়াসের যে সেলগুলি আছে, সেই সেল থেকে অনেক সময় ইনসুলিন একেবারেই তৈরি হয় না, তখন ছোট বাচ্চাদের ছোটকাল থেকেই ডায়াবেটিস তৈরি হয়। আর বড়দের যেটা তৈরি হয় সেটা দেখা গেলো যে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ঠিকঠাক মতন কাজ করছে না, তার বডিতে ইনসুলিন আছে যেটাকে আমরা রেজিস্ট্যান্ট বলি আর কি। এই টাইপ 2 সাধারণত এগুলি হয়। এখন আরও কিছু ধরনের ডায়াবেটিস আছে যেটা আমরা সাধারণত এখন খুব দেখি, সেটা হচ্ছে যে খুব ইয়াং এজে ডায়াবেটিসটা হয়, যেটাকে আমরা মোডি বলি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। যে ইয়াং জেনারেশন একটু ওবেস পিপলদের ডায়াবেটিস হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি খুব পজিটিভ, খুব আর্লি এজে বাবা মার ডায়াবেটিস হয়েছে, তাদের ছেলে মেয়েদেরও হয়ে যাচ্ছে ডায়াবেটিস। আর একটা হচ্ছে জিডিএম, যেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা হয়। তাহলে আমাদের 4 ধরনের কিন্তু ডায়াবেটিস আসলো, এবং 4 ধরনের ডায়াবেটিসেই রক্তের চিনির মাত্রা বেড়ে যায় বিকজ অফ ইনসুলিন হয় বডিতে কম আসছে কিংবা ইনসুলিন কাজ করছে না। তো সব মিলিয়ে আসলে একই কথা, যে রক্তের চিনির মাত্রা যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিসটা হবে। এবং এই জন্য একজন ডায়াবেটিস রোগীদের প্রথমে আগে মাথায় রাখতে হবে যে আমার রোগটাই এরকম যে আমার রক্তের চিনির মাত্রা বেড়ে যাচ্ছে। সো আমার যেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার আমরা টোটালি অ্যাভয়েড করব। একমাত্র এই খাবারটাই ডায়াবেটিস রোগীদের বলা হয় আপনারা খাবেন না, বাকি কিন্তু সব খাবারই খেতে পারবে এবং পরিমাণ মতন সেগুলি খেতে পারবে। এই পর্যায়ে একটু জানতে চাইব, ডায়াবেটিস যাদের আছে তারা কি রোজা রাখতে পারবেন, বা যদি রাখেন কী কী সাবধানতা অবলম্বন করবে? ডায়াবেটিস যদি কন্ট্রোলে রেখে জীবনযাত্রা চালায় তাহলে অবশ্যই রোজা রাখতে পারবে। এখন আমরা যদি প্রথম থেকে ধরি যে একজন ডায়াবেটিস রোগী যে রোজা রাখবে, তাহলে তার কি কি জিনিস আসলে মাথায় রাখতে হবে যে আমি রোজা রাখতে পারবো কিনা, এই যে কোশ্চেনটা ডাক্তারকে জিজ্ঞেস করবে, তাদের আসলে কি কি সাবধানতা অবলম্বন করলেই তারা খুব নিশ্চিন্তভাবে রোজা রাখতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে রমজানের আগের 3 মাস তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই 3 মাসের মধ্যে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এখন আনকন্ট্রোল ডায়াবেটিস বলতে আমরা কিন্তু সবসময় সব রোগীদের মনে করি কি ডায়াবেটিস বেড়ে গেলেই শুধু আনকন্ট্রোল, তা কিন্তু না। ডায়াবেটিস যদি কমেও যায়, তার মানে ডায়াবেটিস যদি কমা এবং বাড়ার মধ্যে থাকে তাহলে কিন্তু এটাকে ডায়াবেটিস আনকন্ট্রোল বলবো। সো রমজানের আগের 3 মাসটা ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে যে ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকা যাবে না তাদের। তার মানে হচ্ছে একটা পেশেন্টের, যেমন ধরেন রমজানের আগে যদি একটা পেশেন্ট হিস্ট্রি দেয় যে তার খুব রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, মানে রক্তের চিনির মাত্রা বেশি কমে যাচ্ছে, তাহলে আমাদের এই 3 মাসের মধ্যে ফাইন্ড আউট করতে হবে কেন তার রক্তের চিনির মাত্রাটা কমে যাচ্ছে, মানে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। তার কি ওষুধের ডোজটা বেশি পড়ে যাচ্ছে, নাকি সে কম খাচ্ছে, নাকি সে এক্সারসাইজটা বেশি করছে, মানে তার লাইফস্টাইলটা ঠিক আছে কিনা। এই 3 মাসের মধ্যে তাকে গড় আমরা একটা ডায়াবেটিস চেক করব যে তার আসলে গড়ে ডায়াবেটিসটা কত থাকে, যেটা আমরা বলি HbA1c। হ্যাঁ, এটা রমজানের আগের 3 মাসের মধ্যে আমরা করে ফেলি যে তার আসলে ডায়াবেটিসটা কেমন আছে। তাহলে তার যদি ডায়াবেটিস বারবার কমে যায়, তাহলে এই 3 মাসের মধ্যে তার আমরা ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করব, তার খাবারটা অ্যাডজাস্ট করব, তার বডির লাইফস্টাইলটা অ্যাডজাস্ট করে তারপরে আমরা ব্লাড সুগার চেক করব যে উনি কেমন আছে। রমজানের আগে যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে এবং রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া না হয়, তাহলে আমরা তাকে নিশ্চিন্তে বলতে পারবো আপনি অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। এখন একটা পেশেন্টের কেন এত ইম্পর্টেন্ট হাইপোগ্লাইসিমিয়াটা, কারণ হচ্ছে এই আগে থেকে যদি আমরা তার হাইপোগ্লাইসিমিয়াটা ট্রিটমেন্ট না করি বা ইমপ্রুভ না করে দিই, তাহলে রমজান মাসে রোজা রেখে এই মিড ডেগুলাতে ওনার রিকারেন্ট মানে হাইপোগ্লাইসিমিয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়, যার জন্য দেখা যায় যে খুব দ্রুত হসপিটালাইজড হতে হচ্ছে। এবং বয়স্কের ক্ষেত্রে বিশেষ করে যাদের অ্যাবভ 60 ইয়ার্স, তাদের ক্ষেত্রে এই চান্সটা খুব বেশি থাকছে, এবং তারাই বেশিরভাগ টাইমে দেখা যায় যে তারা খুব বেশি রমজানে রোজা রাখাটা তাদের মনে করে খুব জরুরি, রোজা রাখতে
রাখতে হবে। সো তাদেরকে অবশ্যই এই জিনিসটা সাবধানতা অবলম্বন করতে হবে যে রমজানের আগে তাকে রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হওয়া যাবে না। যদি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা সামনে রোজাটা রাখবে। আর একটা ক্ষেত্রে দেখা যায় যে যাদের ডায়াবেটিস অতিমাত্রায় বেশি থাকে, সাপোজ ধরেন যাদের ডায়াবেটিস একটা বললাম যে যাদের কমে যায় তাহলে কি করতে হবে। অ্যান্ড ডায়াবেটিস যাদের রমজানের আগের 3 মাস ধরেন সবসময় ডায়াবেটিস বেশি থাকছে, তার মানে কি সে তার বডিতে সবসময় ক্যাটাবলিজম হচ্ছে। ডায়াবেটিস বেশি থাকা মানে হচ্ছে বডিতে খুব দ্রুত ক্যাটাবলিক পর্যায়ে থাকে, মানে সে খুব দ্রুত উইক ফিল করবে, সে খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যাবে, সে হয়তো বা কোনো ইনসিডেন্স যেমন ধরো হার্ট অ্যাটাক হতে পারে, তার কোনো স্ট্রোক হতে পারে, কারণ অনেক বেশি ডিহাইড্রেশনের কারণে তার স্ট্রোক হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। তাহলে আমাকে ওইটাও খেয়াল রাখতে হবে যে আগের 3 মাসে তাকে এই হাইপারগ্লাইসিমিয়া থেকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে একটা পারলাম হাইপো আর একটা হাইপার। এবার কি করব আমরা, ওই একইভাবে আমরা HbA1c-টা করব, যে গত 3 মাসে তার ডায়াবেটিসটা কি মাত্রায় আছে, আমরা তাকে কিভাবে ম্যানেজ করব। তো এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি, HbA1c জি এটি কি ডায়াবেটিসের নিয়ামক, মানে ডায়াবেটিস আছে কি নেই? না এটাই কি না, ডায়াবেটিস আছে কি নেই সেটা না। যেমন এই ধরেন অনেক সময় একটা পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা তখন ফাস্টিং একটা রুটিন চেকআপের জন্য আমরা কি করি, আমরা বলি যে ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করে নিয়ে আসবেন। একটা পেশেন্ট ধরেন যেহেতু ডাক্তারের কাছে আসবে, এটা একটা সাইকোলজি কাজ করে, তারা কি করে ধরেন 3 দিন বা 4 দিন ধরে তার খুব খাবার দাবার কন্ট্রোল করে, ওষুধগুলি নিয়মিত খায় এবং তার রিপোর্ট নিয়ে আসে খুব নর্মাল, ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। আমরা ওটা দেখে মনে করি যে আচ্ছা ওনার তো ডায়াবেটিস নর্মাল আছে, ভালো আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এর সাথে যদি আমরা HbA1c-টা করি, তাহলে গত 3 মাসের গড়পড়তায়, মানে একটা গড়পড়তা মানে একটা বডির ব্লাড সুগার কিন্তু সবসময় আপ ডাউন করে। যেমন ফাস্টিংয়ে আপনার একরকম থাকবে, খাবার পরে আবার বাড়বে, কি খেলেন সেটার উপর একটা বাড়তি ব্যাপার আছে। দুপুরে ভাত খেলে আর একটু বাড়বে, আবার রাতে রুটি খেলে বা আপনি একটু হাঁটাহাঁটি খেলে একটু কমবে। এই যে আপ ডাউনের, এই যে গড়পড়তা প্রতিদিনের এবং প্রতিদিনের সাথে মানে 120 দিনের মানে 3 মাসের যে গড়পড়তা, এই হিসাবটা আমরা আসলে পাই হচ্ছে HbA1c থেকে। সো আপনি আজকের রিপোর্টটা দেখে এই যে ভ্রান্ত ধারণাটা আমাদের মাথা থেকে চলে যায় যে আসলে ওনার ধরেন ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আছে 5.5, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আছে 7.8, কিন্তু তার HbA1c হয়ে আছে 8.5%। তখন আমরা বুঝবো না, এটা তো রিসেন্টলি হয়তো ডায়াবেটিস কন্ট্রোলে আছে, বাট গত 3 মাস ধরে তার ডায়াবেটিস অনেক বেশি মাত্রায়। সো তখন আমরা সারাদিনের হিসাব একটা করতে দিই। এই জন্য প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদেরকে আমরা সবসময় বলি আপনারা গ্লুকোমিটার মেশিনটা সবসময় বাসায় রাখবেন, যাতে সারাদিনের হিসাবটা আপনারা পান। শুধু ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট না, 2 আওয়ার্স আফটার লাঞ্চ, 2 আওয়ার্স আফটার ডিনার, এই সময় আপনার ব্লাড সুগারটা কত থাকে, তাহলে সারাদিনের আপনি গড় একটা হিসাব পাবেন আসলে আপনার ডায়াবেটিসটা কতটা আপ ডাউন করে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ডায়াবেটিস রোগীর রোজা কখন ভেঙে ফেলা উচিত? এটা একটা খুব ভালো কোশ্চেন, কারণ সবাই এটা বলে যে আমার ধরেন একটা ইয়াং ছেলে তার রোজা রাখছে, সে 4টার সময় তার ব্লাড সুগার পাওয়া গেল হচ্ছে 16। আমাদের বই খাতায় বলা আছে 16.7-এর উপরে চলে গেলে কিন্তু আমরা বলি যে হাইপারগ্লাইসিমিয়া, তার ডায়াবেটিস ভেঙে ফেলে হবে। আসলে কি তাকে আমরা বলবো না, তাকে বলবো না। আসলে তাকে আমরা অবজার্ভ করবো, কি দেখবো তার ক্ষেত্রে। যদি এই পেশেন্টটা অনেক বেশি ডিহাইড্রেটেড থাকে, তাহলে বুঝবো যে সেটা আজকের হাইপারগ্লাইসিমিয়া, তো অনেক দিন ধরে ডায়াবেটিসটা বেশি আছে, সে তাহলে উইক ফিল করবে 1 নম্বর। তার হার্টের কন্ডিশনটা কেমন, তাই স্ট্রোক করার চান্স আছে কিনা, তার বয়সটা কেমন, সে যদি 60 ইয়ার্স অ্যাবভ হয়, ডিহাইড্রেটেড হয়, 16-এর উপরে ব্লাড সুগার চলে গেছে, অনেক বেশি উইক ফিল করছে, তাহলে অবশ্যই রোজা ভাঙতে হবে। কিন্তু আপনি ধরেন কিছুই ফিল করছেন না, আপনি ইয়াং একটা মানুষ, 16 ডায়াবেটিস দেখে 4টার দিকে আপনাকে আমরা কেউই বলবো না যে আপনি এখনই রোজাটা ভাঙবেন। অতএব আমরা ওয়েট করব আপনার, তারপরের দিন আপনার ওষুধগুলি আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। একটা আর আমরা আবার আলোচনায় আসবো। সুপ্রিয় একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ডাক্তার সরাসরি যুক্ত আছেন, জি ওয়ালাইকুম সালাম। আমার ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিসটা হঠাৎ করে একটু বাইরে যাইতেছে, আবার নিয়ন্ত্রণে রাখাটা কষ্ট, অটোমেটিকলি মিষ্টিটা বলতেই খাই না, তারপরে একটু বাইরে যাইতেছে। আর আরেকটা প্রশ্ন হইল, আমার এক রোগী পেট গ্যাস করছে 8 মাসে, এখন সেটা তারা ডায়াবেটিস ওষুধ
প্রশ্নটা ফার্স্টে হচ্ছে যে উনি বলেছেন যে উনি মিষ্টি একদমই খান না, কিন্তু তারপরে ওনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। আচ্ছা, ডায়াবেটিক রোগী মিষ্টি না খেলেই যে তার ডায়াবেটিস বাড়বে না তা কিন্তু না। কারণ হচ্ছে যেমন ধরেন একটা পেশেন্টের একজনের যদি 30 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়লো, টাইপ 2 ধরলাম, ডায়াবেটিস ধরা পড়লো, তার কিন্তু বয়সের যত বাড়বে তার হচ্ছে বিটা সেলগুলি, মানে যেই সেল থেকে ইনসুলিন তৈরি হয় সেই সেলগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে, কার্যকারিতা কমবে, ইনসুলিন সিক্রেশন কমে যাবে, কিংবা ইনসুলিনের কার্যকারিতা ক্ষমতা অনেক সময় কমে যাবে। যদি আপনার বডিতে ফ্যাট সেল, ধরেন আপনার বয়স বাড়তে বাড়তে আপনার ওজন বাড়ছে, সেক্ষেত্রে আপনার ইনসুলিনের কার্যকারিতা ক্ষমতা কমে যায়। তখন দেখা যায় একটা মানুষের বয়স বাড়তে বাড়তে ডায়াবেটিস আর নিয়ন্ত্রণ, যেই ওষুধ উনি 30 বছর বয়সে বা এখন উনি খাচ্ছিল, দেখা গেল 2 বছর পর ও সেম ওষুধই খাচ্ছে, ওনার লাইফস্টাইলে একই আছে, কিন্তু উনি মিষ্টি খাচ্ছে না, কিন্তু ডায়াবেটিস বেড়ে গেছে। তো এই কারণে ডায়াবেটিস বাড়তে পারে। তো তখন আমাদের কি করতে হবে, তাদের ওষুধগুলি ঠিক মতন গুছিয়ে দিতে হবে। যখন ওষুধের মাত্রা বেড়ে যাবে, অনেকের আছে ইনসুলিন শরীরে অনেক বেশি মাত্রা কমে যায়, রেজিস্ট্যান্ট ডেভেলপ করা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ওরাল ড্রাগ চেঞ্জ করে ইনসুলিনে চলে যেতে হবে। সোজা কথা, ডায়াবেটিসটা একদম ফুল কন্ট্রোলে রাখতেই হবে। আপনি আলোচনা করছিলেন কখন রোজা ভেঙে ফেলা। হ্যাঁ, আর যেটা হাইপোগ্লাইসেমিয়া, এটা ভীষণই ইম্পর্টেন্ট। যে একটা রুগী যদি সারাদিনের ধরেন দুপুর 12টার সময় তার ব্লাড সুগার পাওয়া গেলো 3, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে রোজা ভাঙতে হবে যদি একটা বয়স্ক মানুষ হয়। আর যদি ইয়াং পেশেন্ট হয় তাহলে কিন্তু সে ওয়েট করতে পারবে, সে 1 ঘন্টা পরে আবার সে ব্লাড সুগারটা টেস্ট করবে, যদি না তার বডিতে হাইপোগ্লাইসেমিক কোনো সাইন সিমটম আসে, যেমন বুকে প্যালপিটেশন হবে, অনেক বেশি বুক ধরফর করবে, ঘাম দিবে, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগবে। এই ধরনের সিমটমগুলি যদি খুব বেশি না থাকে, আর যদি একটা ইয়াং মানুষ হয়, সে কিন্তু 1 ঘন্টা পরে আবার ব্লাড সুগার চেক করতে পারে যে ব্লাড সুগারটা বাড়লো কিনা। কারণ কি, আমাদের বডিতে কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন থাকে, আমরা বলি। আমরা যখন হাইপোগ্লাইসেমিয়া, মানে আমাদের শরীরে যখন চিনির মাত্রা কমে যায়, তখন এই হরমোনগুলা আমাদের বডির রেগুলেশন করে এবং তারা আমাদেরকে চিনির মাত্রা কিছুটা বাড়িয়ে ব্রেনে চিনি পৌঁছে দেয়, যার জন্য আমরা স্টেবল হয়ে যাই। তো এই জন্য আমরা একটু 1 ঘন্টা অপেক্ষা করতে পারি, যে দেখি আবার টেস্ট করে যদি দেখা যায় তার ব্লাড সুগারটা বাড়তে শুরু করেছে, তখন উনি কন্টিনিউ করতে পারে, রোজার কন্টিনিউ করতে পারে। কিন্তু একটা অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট মিনস যদি ওল্ড এজ, আই মিন মোর দেন 60 ইয়ার্স এই যে একটা পেশেন্ট যদি ব্লাড সুগার 3 হয়ে যায় দুপুর 12টার সময়, তাহলে কি কিন্তু সে রিস্ক নিতে পারবে না, তার অবশ্যই রোজা ভাঙতে হবে। আরেকটি বিষয়, পানি শূন্যতা। এই পানি শূন্যতা কিভাবে রোধ করা যায়? পানি শূন্যতা আমরা ইফতারের পরে যেরকম প্রচুর পরিমাণে পানি খেতে আমরা বলি ইফতারের পরে। আচ্ছা, এখন আমরা ইদানিং আমরা খুব বেশি একটা ড্রাগ ইউজ করি। ড্রাগের কথাটা আমি বলবো, কারণ রুগীরাও এখন জানে। ইম্পাগ্লিফ্লজিন নামে একটা ড্রাগ আমরা ইউজ করি। এটা কিন্তু ভীষণ ভালো একটা ড্রাগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে, ওজন কমায়, প্রেশার কমায়, হার্টের জন্য ভালো, নানান রকম এই ড্রাগ কাজ করে। হ্যাঁ, কিন্তু এই ড্রাগ আবার একটা কাজ করে, সেটা ডাইউরিসিস করে, মানে অনেক বেশি শরীর থেকে পানিটা বের করে দেয়। এখন রমজানের আগে পেশেন্ট, যেই ধরনের পেশেন্টগুলি যদি ইম্পাগ্লিফ্লজিন খায়, তাহলে আমি দুটো জিনিস বলবো। যারা একটু ওল্ড এজে পেশেন্ট আছে, মোর দেন 60 ইয়ার্স, আমি বারবারই বলছি, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইম্পাগ্লিফ্লজিনটা চেঞ্জ করে অন্য ড্রাগ আমরা সুইচ করতে পারি, যাতে তাদের শরীরে খুব দ্রুত পানি শূন্যতা না হয়। ইয়াং এজে ওরা খেতে পারবে, কারণ দেখা যায় যে ইফতারের পর থেকে আমরা প্রচুর পানি খাই। এই পানি খাবারটা যদি আমরা মানে যতটা লস হচ্ছে ততটা যদি আমরা ইনটেক দিতে পারি, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে না। আর একটা ব্যাপার, ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু পানি খাবার এটা বাড়ে। যেমন ধরেন শীতের দিনে যদি রোজাটা পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম খেলেও হয়ে যাচ্ছে মানুষের। কিন্তু যদি গরমের দিনে অনেক বেশি সোয়েটিং হয়, সারাদিনে আপনি ইফতারের পরে থেকে সেহরি পর্যন্ত কিন্তু খুব কম সময়, বিকজ আমরা কিন্তু রাত্রে 12টার পর থেকে আবার ঘুমিয়ে যাচ্ছি, মানে খুব কম সময় আমার খাবারের টাইমটা পাই। সো আমরা পানিটা যদি ভাগ করে ফেলি, যে আমরা হিসাব রাখি যে আমার বডিতে 2 থেকে 3 লিটার পানি সারাদিনে দরকার, সেই হিসাব করে আমাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত পানিটা খেয়ে ফেলতে হবে। কারণ এটার মধ্যে মাথায় রাখতে হবে পানির হিসাবটা, যে আমাদের ডায়াবেটিক রোগীদের কিন্তু অনেকেরই কি কিডনির সমস্যা থাকে, এরা অনেকেই কিন্তু রোজা রাখে। তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের নেফ্রোলজিস্ট যারা আছেন, তারা কিন্তু একটা পানির রেস্ট্রিকশন দিয়ে দেয়, যে আপনি 2 লিটার বা 1.5 লিটারের বেশি সারাদিন পানি খেতে পারবেন না, কিডনির উপর প্রেশার পড়বে। সেক্ষেত্রে ওনার ওই হিসাব করে যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমি 1.5 লিটার পানি আমি খাবো, কিংবা কারো কোনো পানির রেস্ট্রিকশন নাই, অথবা কেউ একজন অনেক বেশি সোয়েটিং হয় সারাদিনে, সে তার পানির পরিমাণটা ইফতারের পর থেকে বাড়িয়ে বাড়িয়ে খাবে, যাতে সে ডিহাইড্রেটেড না হয়ে যায় পরবর্তীতে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসের সাথে কিডনি রোগ অথবা হৃদরোগ জড়িত থাকে।
এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি সতর্কতা, কি সব অবলম্বন ধরনের করতে সতর্কতা হবে। হবে? হ্যাঁ, আসলে যেমন কি রমজান এমন একটা সেনসিটিভ ব্যাপার যে আপনি হুট করে কিন্তু আসলে কাউকে বলতে পারবেন না, না আপনি রোজা রাখতে পারবেন না। সো খুব মানে টেকনিক্যালি আমাদের ব্যাপারটা একটু মাথায় নিয়ে চলতে হয় যে আমি আসলে কাকে সরাসরি বলবো যে না আপনি রোজা রাখতে পারবেন না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যারা কিডনির রোগীর কিছু ক্ষেত্রে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, মানে যে স্টেজ 5-এ যে যেমন তার ইজিএফআরটা মানে কিডনির ফাংশনটা অনেক বেশি ডিটিউরিয়েটেড, সেই ক্ষেত্রে কিন্তু তাকে রমজান রোজা না রাখতেই আমরা বলি। তার কারণ একটাই যে আমরা যখন এই কিডনির পেশেন্টকে আমরা যখন সাধারণত কিডনির পেশেন্টকে আমরা ওরালি ড্রাগ দেই না, ইনসুলিন দেই। এই ধরনের পেশেন্টগুলো যদি সারাদিন না খেয়ে থাকে খুব দ্রুত কিন্তু হাইপোগ্লাইসেমিয়া চলে যাবে, কারণ তার বডিতে যতটুকু ইনসুলিন দিচ্ছি সেটা যেহেতু কিডনি ফাংশন করছে না, সেক্ষেত্রে ইনসুলিনটা শরীর থেকে বের হচ্ছে কম, বডিতে ইনসুলিনটা রয়ে যাচ্ছে। আর সারাদিন যেহেতু আমাদের রমজানে কি সারাদিনের অ্যাক্টিভিটি কিন্তু খুব কম হয়, আর কিডনি রোগীরা এমনি অ্যাক্টিভিটি কম হয়, মেটাবলিজম কম হয়, বডি থেকে ইনসুলিনটা বের হয় না এবং কাজ করে না ঠিকঠাক মতন, বডিতে রয়ে যায়, যার জন্য পেশেন্ট খুব দ্রুত হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। এই জন্য আমরা মানে হাইপো এবং হাইপার যখন কাজ করে না হাইপার হয়ে যায়, আবার হুট করে সেটা কাজ করতে শুরু করে। এই জন্য এই কিডনির পেশেন্টগুলোকে এন্ড স্টেজ রেনাল ক্ষেত্রে আমরা বলি আপনারা রমজানে রোজা রাখবেন না। আর হার্টের রোগীদের ক্ষেত্রে যেরকম অ্যাকিউট কন্ডিশন, যেমন আপনি রমজানের কিছুদিন আগে আপনার একটা ইনসিডেন্স ঘটে গেছে, তো অ্যাকিউট কন্ডিশনে অবশ্যই আমরা রোজা থেকে বিরত থাকতে বলি, যে আপনি সুস্থ হবার পরে তারপরে আপনার হার্ট ফাংশনিং কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা রমজানে তাদেরকে রোজা রাখতে বলবো। আরেকটা জিনিস যেটি বহুল প্রচলিত, সুগার মাপা বিষয়, এই বিষয়টা জানতে চাচ্ছি। এটা একটু ধর্মীয় কিছু কারণও আছে, এই ব্যাপারটা যদি। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই ব্যাপারে আমি একটা বই দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে রমজান ও ডায়াবেটিস। হ্যাঁ, এটা হচ্ছে এই বইটা লিখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন, আমাদের খুব মানে শ্রদ্ধেয় স্যার। উনি বিএসএমএম মানে এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। যাই হোক, উনি আমার স্যার। তো উনি একটা আমাদের জন্য খুব ভালো একটা বই রেখে গেছেন, যেখানে বইয়ের পিছনে একটা খুব সুন্দর কথা লেখা আছে যে আমাদের যে রমজানের মধ্যে আমাদের অনেকে একটা মিথ আছে যে রমজানে গা থেকে রক্ত বের হলে রোজাটা ভেঙে যায়, মাকরু হয়ে যায়, আমরা অনেকেই এটা জানি। কিন্তু এই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বিশিষ্ট ওলামানা মানে ওয়ার্ল্ডের অনেক দেশেরই বিশিষ্ট ওলামাগণ, ওনারা একটা কথা প্রচলিত সব জায়গায় এবং আমাদের সব জায়গায় যারা ডাক্তার আছে তাদেরকে এই কথাটা ইনফরমেশনটা দিয়েছেন। আমি পড়ে শোনাই ব্যাপারটা কোথায় লিখেছেন। প্রথমে লিখেছেন যে রমজান মাসে রোজা রেখে রক্ত পরীক্ষা করা এবং চামড়ার নিচে ইনসুলিন ইনজেকশন নেওয়া জায়েজ হবে। তার মানে হচ্ছে যদি রমজানে রোজা রেখে আপনি রক্ত পরীক্ষা করতে পারবেন, সো রক্ত বের হয়ে আপনার হবে না, মাকরু হবে না, মাকরু মানে রোজাটা হবে। আর একটা হচ্ছে যদি প্রয়োজন পড়ে, আমি বলেছি যে সারাদিনের মধ্যে হঠাৎ করে আপনার ডায়াবেটিস অনেক বেড়ে গেল, ধরেন বিকাল 4টা, আমি এই 2 ঘন্টার জন্য রোজা ভাঙবো না, তখন যদি প্রয়োজন হয় আমি ইনসুলিনও নিতে পারি, তাতেও রোজা ভাঙবে না। এই বইতে সেটা স্পষ্ট করে বলা আছে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, ইফতারে ডায়াবেটিস রোগীর ইফতারে কি থাকা প্রয়োজন এবং সেহরিতেও কি ধরনের খাদ্য ডায়াবেটিক রোগী খাবে? আচ্ছা, সেই ক্ষেত্রে রমজান মাসে যে বলেছি যে আমরা বারডেম হসপিটাল থেকে যে বইটা ইব্রাহিম স্যার আমাদের জন্য যেটা বা আমাদের ডায়াবেটিক রোগীদের জন্য যেটা তৈরি করে গেছেন, সেটা হচ্ছে চট্টগ্রামের, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে বলছি, ডায়াবেটিক সমিতিতে সমস্ত সমিতিতে এই বইটা আছে এবং সমস্ত রোগীদেরকে আমরা দেই। এটার মধ্যে খাদ্য তালিকা দেয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে নর্মাল খাদ্য তালিকা, যেটা আমরা সারাদিনের মানে রমজান ছাড়া যে সময়টা আমরা কি খাবো না, আমরা কিন্তু এই খাদ্য তালিকায় এই ক্যালোরি, যেমন ধরেন রমজানের আগে একটা পেশেন্ট 1600 ক্যালোরি আমরা তাকে খাদ্য তালিকা বেছে তাকে দিয়েছি যে আপনি এই খাদ্যগুলি খাবেন। হ্যাঁ, তারপরে যেটা রমজান আসলো সেই পরিমাণ 1600 ক্যালোরির খাবারই আমরা তাকে দিব, তবে রমজানের খাবার, সে রমজানের খাবারে এই ডায়েটে আমরা দেই। এটা স্যার আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। এটার মধ্যে কিন্তু যেমন আমি যদি একটু বলি যে ধরেন 1600 ক্যালোরি একজন পেশেন্ট কি খাবে রমজানে, বুট ভুনা কিন্তু সে খেতে, দেখেন সব কিন্তু খাবার, অনেকে বলে ডায়াবেটিস হয়েছে আমি হয়তো কিছুই খেতে পারবো না, সব খেতে পারবে। বুট ভুনা আধা কাপ মানে হচ্ছে আমরা কাপের হিসাব 30 গ্রাম কাপ হিসাব করি। হ্যাঁ, 30 গ্রাম কাপের সেই আধা কাপ খাবে হচ্ছে বুট ভুনা। তারপরে আসেন পেঁয়াজও খেতে পারবে, 2টা বড় মাপের
25 গ্রাম ডাল দিয়ে। তারপরে বেগুনি, 2টা মাঝারি বেগুনিও খেতে পারছে। দেখেন মুড়ি খেতে পারবে, 2.5 কাপ মুড়ি সে খেতে পারবে। মিষ্টি ফল যে কোনো একটি, মিষ্টি ফলের মধ্যে আমরা আবার আসবো, একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা আপা, আমার তো 7 বছর ধরে ডায়াবেটিস, একদিন ওষুধই খাচ্ছি। 2 মাস আগে আমাকে দেওয়া হয়েছে ইনসুলিন, আমি এখন পর্যন্ত নেই নাই। তো এখন রমজানের আগে ভাবছি যে কি করবো, আর ডায়াবেটিস আমার কমছে না, 18, আর স্বাস্থ্য কমে যেতেছে অনেক। তারপরে আমার হচ্ছে রক্তে হিমোগ্লোবিন কম আসতে থাকে, এই সমস্যা। আমি আগেই বলেছি রক্তে চিনি মাত্রা যদি বেশি থাকে, ডায়াবেটিস যদি বেশি থাকে, তাহলে বডি কি অনেক বেশি ক্যাটাবলিজম হবে, পেশেন্ট অনেক বেশি উইক ফিল করবে। তার মানে প্রথমেই বুঝলাম ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই। তার মানে ওনার ওষুধটা আমাদেরকে ঠিক করে দিতে হবে যে সারাদিনে ওনার কোন ওষুধটা কোন সময়ে লাগবে, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে রমজানের আগে করে। ওই ফাস্টিং টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, HbA1c এটা করে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, যাতে আমরা ওষুধগুলি রমজানে উনি কিভাবে ওষুধ খাবে সেটা আমরা দিতে পারি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে উনি এনিমিক হয়ে গেছেন, তার মানে উনি পর্যাপ্ত খাবারও খাচ্ছেন না, তার মানে পর্যাপ্ত খাবার ওনাকে খেতে হবে। দেখেন আমি এই যে বারবার বলছি যে ডায়াবেটিস রোগীরা সবসময় মনে করে যে আমি তো কিছু খাই না তাও আমার ডায়াবেটিস হয় কেন। ডায়াবেটিস হওয়ার পরপরই দেখা যায় যে খুব দ্রুত ওনারা খাবার থেকে মানে মনে করেন খাবার না খেলেই হয়তো ওনার ডায়াবেটিসটা কমে যাবে। আসলে ব্যাপার কিন্তু তা না, খাবার না খেলে কখনো ডায়াবেটিস কমবে না। আপনার শরীরে যতটুকু পর্যন্ত ক্যালোরি দরকার ততটুকু আপনাকে খেতে হবে, সেই পর্যন্ত খেয়ে আপনার ডায়াবেটিস যে বাড়তিটা থাকবে সেটাকে আমরা ওষুধে নিয়ন্ত্রণ করব। সো আমি ওনাকে পরামর্শ করব খুব দ্রুত, যেহেতু রমজান খুব সামনেই চলে আসছে, সো খুব দ্রুত উনি যেন খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে এবং গত 3 মাসের যে গড়পড়তা HbA1c এটা করে উনি যে ডাক্তার দেখায় ওনার সাথে পরামর্শ করে যাতে ওষুধগুলি ওনারা ঠিকঠাক করে ফেলতে পারে। জি, আপনি বলছিলেন। দেখেন খেতে পারবে কি কি, ইচ্ছা মতন খেতে পারবে শসা, ক্ষীরা, আমড়া, কচি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি, চিনি ছাড়া, এগুলি কিন্তু, এবং টক ফল ইচ্ছা মতন খেতে পারবে। দেখেন এটা কিন্তু ইফতারে উনি অনেক কিছু খেলো। তারপরে আসেন সন্ধ্যা রাতে, আমরা ইফতার এবং সেহরির মাঝখানে রাতে একবার খাই, সেটাতে কি করে 8টা রুটি খেতে পারবে, 3টা রুটি খেতে পারবে। কিন্তু অনেকে আছে কিন্তু বলে যে আমার তো ডায়াবেটিস হয়েছে, রাত্রে কি আমি একটু ভাত খেতে পারবো না, আমার বাসায় রুটি বানানোর কেউ নাই। অবশ্যই খেতে পারবেন, সেটারও পরিমাপ দেওয়া আছে। 2.5 কাপ ভাত খেতে পারবেন, 3টা রুটি খেতে না পারলে 2.5 কাপ ভাত খেতে পারবেন। যেতে মাছ মাংসের টুকরা 2 টুকরা বা 1 টুকরা খেতে পারবেন। ডাল 1.5 কাপ ডাল খেতে পারছে, সবজি তো ইচ্ছা মতন খেতে পারবে। ঠিক আছে, দেখেন আবার সেহরিতে আমরা আবার আসবো, একজন দর্শক যুক্ত আছেন। আমার ওই যে ডায়াবেটিস পরীক্ষা করতে গেলাম, ডায়াবেটিস জয়পুর হাঁটতে বলতেছি। জি বলুন। জি, এখন আমার ডায়াবেটিস মানে নর্মালের একটু বেশি আর কি। এখন কি করব, এটা আপনাদের সাজেশন চাচ্ছিলাম। নরমালের থেকে একটু বেশি আছে, ওষুধ না খাই কিভাবে ভালো থাকবো এটা? আচ্ছা আপনি কি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছেন? জি জি জি, ডায়াবেটিসের ডাক্তার এখানে হয়েছিলাম। তৈরি করা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছেন? না, ওষুধ খাইনি, ওষুধ খাইনি। তার মানে আপনি ওষুধ খাচ্ছেন না? না, এখন খাইনি। তবে ঠিক আছে, আপনি যুক্ত থাকুন। ব্যায়াম, ভদ্রলোক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ডাক্তার ওষুধও দিয়েছেন, কিন্তু ওষুধ তিনি খাচ্ছেন না, ওষুধ না খেয়ে মানে নরমালের থেকে একটু বেশি একটু আছেন, বেশি, এই জন্য উনি জি, জি। চাচ্ছেন। এটা কিন্তু অনেকেরই কোশ্চেন আসলে থাকে যে প্রথমে সবাই মনে করে কি যে 2টা জিনিস ভাবে। একটা হচ্ছে ডায়াবেটিস রোগীরা 1 নম্বর হচ্ছে যাদের ইনসুলিনে চলে যায় ওরাল ড্রাগ থেকে, তারা সবসময় আমার কাছে জিজ্ঞেস করে যে আমি তো এখন ইনসুলিনে যাচ্ছি, আমি কি আর কখনো ওষুধ খেতে পারবো না? সেটা কিন্তু 2টা ভাগে ভাগ করা যায়। যে একটা পেশেন্ট, কিছু পেশেন্ট আছে তাদেরকে ইনসুলিনেই ডায়াবেটিস কন্ট্রোল আসে, তো কোনোভাবেই ওষুধে আসে না। যে বললাম ইনসুলিনের মাত্রা হয়তো শরীরে কমে গেছে কিংবা কাজ করছে না, সো তাদের কিন্তু ইনসুলিনই দিতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে ওষুধেই কিন্তু কাজ হয়, হয়তো অ্যাকিউট কোনো কন্ডিশনে ডায়াবেটিস বেড়ে গেছে, আমরা এই মুহূর্তে ইনসুলিন দিচ্ছি, পরবর্তী পর্যায়ে অ্যাকিউট কন্ডিশনটা চলে গেলে আমরা আবার ড্রাগে চলে যেতে পারবো। আরও কিছু পেশেন্ট, এই যে ওনার মতন যারা, অনেকে বলে যে আমি ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ করেই কন্ট্রোলে আনতে পারবো। অবশ্যই ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ করলে অনেকটা ডায়াবেটিস আসলে কন্ট্রোল হয়, যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায় এবং এক্সারসাইজ
20 থেকে 30 মিনিট এক্সারসাইজ আপনি যদি করতে পারেন, কিন্তু এগুলি করার পর লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও যদি আপনার ডায়াবেটিসটা বাড়তি থাকে, তখন বোঝা যাবে যে এই ডায়াবেটিসটা কমাতে হলে আপনাকে অবশ্যই ওষুধের খেতেই হবে, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। আর আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার ওয়াইফের ডায়াবেটিস আজ কয়েক বছর ধরে, কিন্তু আমার ওয়াইফের আর নর্মাল আছে, ওষুধপত্র রেগুলার খাইতেছে, তারপরেও মাঝে মাঝে ওই শরীরে দুর্বল ঝিনঝিন হয়। এখন কি করবো? ফল, অনেকেই ফল দিয়েই ইফতার করেন বা তার সেহরিতে ফলের বিষয়টা রাখেন। কি কি ধরনের ফল খাওয়া উচিত? আমরা সবসময় ডায়াবেটিস রোগীদেরকে বলি যে ওনারা যেরকম বলে, প্রথমেই যেটা বলে যে রমজানে আমি কি খেজুর খেতে পারবো না? অবশ্যই পারবেন। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মিষ্টি ফলগুলি বরাদ্দ আছে, সেটা পরিমাণ সহ ডায়াবেটিস মানে মিষ্টি ফল সবই উনি খেতে পারবে, কিন্তু সারা দিনে যে কোনো একটা মিষ্টি ফল। যেমন আপনার জন্য বরাদ্দকৃত ধরেন খেজুর হচ্ছে 2টা থেকে 3টা। এখন আপনি বললেন যে না আমি আরেকটা ফল খাবো, হ্যাঁ আপনি পারবেন, আপনি ওখান থেকে একটা খেজুর খাবেন। আপনি একটা আপেল আপনার জন্য বরাদ্দ ছিল, আপনি আপেলটা পুরো খাবেন না, আপনার 1/4 আপেল খাবেন, হ্যাঁ আরেকটা ফল থেকে 2 টুকরা আঙ্গুর খেলেন, হ্যাঁ এই দেখেন বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনি খেলেন। এখন আপনি যদি পুরো একটা কলা খেয়ে ফেলেন, একটা আপেল খান, 4টা খেজুর খান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা অবশ্যই বাড়বে। সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন। হ্যাঁ, আমি শেরপুর ডিস্ট্রিক্ট নালিতাবাড়ি থানা থেকে বলছি। আমি আমার ডায়াবেটিস মনে করেন প্রায় 6-7 বছর। আমি পরিশ্রমিক লোক, তারপরেও আমি পরিশ্রম করতেছি, তারপরেও আমার ডায়াবেটিস বেড়ে চলছে এবং খানা দানাটা নিয়ন্ত্রণেই তো রাখি, আমি রুটি মুটি খাই এবং শরীরেও ব্যথা এবং হাই প্রেশার। এখন এই 2টা বা 3টার ভিতরে আমার কি একটু ব্যবস্থা যদি দিতেন, আমি অনেক ডাক্তারের কাছ থেকেও আমি চিকিৎসা পাতি নিছি বা করতেছি, একটু দয়া করে দিলে আমার একটু বর্ণনাটা দিতেন। তাহলে তো এই ক্ষেত্রে 2টা জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে আমাকে জানতে হবে যে ওনার লাইফস্টাইল কেমন, উনি এক্সারসাইজ করে কিনা নাকি সিডেন্টারি লাইফস্টাইল, মানে বেশিরভাগ টাইমে বসেই থাকে। অনেকে আছে যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই, উনি যদি একজন ব্যাংকের কর্মকর্তা হন, ওনার কিন্তু সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত অথবা অনেক সময় সন্ধ্যা পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম টাইমে ব্যাংকের কর্মকর্তাদের দেখবেন বসে কাজ করতে হয়। সো ওনার কিন্তু সিডেন্টারি লাইফস্টাইল। সেক্ষেত্রে উনি যদি সন্ধ্যার পরে বা রাতে যদি না হাঁটেন, সেটা কিন্তু তাহলে ডায়াবেটিসটা তার জন্য বাড়বে অবশ্যই। এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ করতে হবে 1। 2 নম্বর কথা হচ্ছে উনি খাদ্যের তালিকায় ডায়াবেটিস রিলেটেড খাবার খাচ্ছে নাকি ওনার যে পরিমাণটা আমরা দেই সেই পরিমাণ উনি খাবার খাচ্ছে না, বেশি পরিমাণ খাবার খাচ্ছে, সেক্ষেত্রেও তার ডায়াবেটিস সবসময় বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে যে তার ওষুধের মাত্রাগুলি ঠিক আছে কিনা, কিংবা যেই ওষুধ যেই সময় খাওয়া উচিত সেটা আসলেই খাচ্ছেন কিনা, অথবা তার ওষুধে হয়তো কাজ করছে না, তাকে ইনসুলিনে যেতে হবে, ডাক্তার অনেক আগে পরামর্শ দিয়েছেন, উনি হয়তো ইনসুলিন নিচ্ছেন না। তো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে ওনার এখন বিবেচনা করতে হবে যে আসলে আমার কি করা উচিত, আমার আসলে লাইফস্টাইলটাকে আমি ঠিকঠাক মতন আমি খাবারগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাচ্ছি, যে ডায়েটিশিয়ান দিয়েছে সেই অনুযায়ী খাচ্ছি, নাকি আমি খাচ্ছি না, তাহলে ডায়েটটাও ওনাকে ফলো করতে হবে। 2 নম্বর হচ্ছে আমি কি আসলে দিনের বেশিরভাগ টাইমে বসে থাকি, না আমি আসলে হাঁটাহাঁটি করি বা এক্সারসাইজ করি, সেটাও ওনাকে ভাবতে হবে। সো লাইফস্টাইল মডিফিকেশন নিজের থেকে করার পরে তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে যে আমি এখন সুশৃঙ্খলভাবে আছি, এখনো কেন ডায়াবেটিস কমছে না, বাকি দায়িত্ব হচ্ছে ডাক্তারের। সম্ভবত আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি কালীগঞ্জ থানার থেকে বলছি, বীরেন্দ্রনাথ রায়। আমার ডায়াবেটিসটা অনেক সময় বৃদ্ধি হয়ে যায়, 15-20 পর্যন্ত চলে যায়, আবার হঠাৎ করে নিচে নামে চলে আসে একটা 2 পর্যন্ত। রেগুলার আমি ওষুধ খাই কিন্তু কোনো কাজ হচ্ছে না, এরকম চলছে। এইটা কেন হয় আগে এটা বের করতে হবে, কেন এটা হচ্ছে। আমাদের যেটা সমস্যা হয়, আমরা হয়তো যখন আমাদের ডায়াবেটিস কমে যাচ্ছে তো আমরা তখন কি চিনি খাচ্ছি, আবার বেশি বেশি ভয়ে অনেক মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলছি। ঠিক তারপরেই আমরা ধরেন সকালে একবার হলো হাইপো, আমি অনেক বেশি মিষ্টি খেলাম, দুপুর দিকে যেয়ে আমি টেস্ট করলাম, তখন দেখা হলো আমার 25 হয়ে গেছে। সেই ভয়ে তারা কি ওষুধের ডোজটা আরও বাড়িয়ে দিল,
যেহেতু 25 আছে, সেই ডায়াবেটিসটা কমতে তো সময় দিতে হবে 1 নম্বর। আবার চিনির পানি খাওয়ার মাত্রাও তো আছে। আমার ডায়াবেটিস হাইপো হয়ে গেছে বলেই যে আমি ইচ্ছা মতন খাবো এবং সারাদিনই খেতে থাকবো তা কিন্তু না। আপনি সারাদিন টেস্ট করবেন কতটা বাড়লো কতটা কমলো সেটা। এখন এইভাবে কিন্তু চলতেই থাকে অনেকের, যে একবার ডায়াবেটিস কমে যায়, অতিরিক্ত চিনি খাওয়ার পর দুপুরে টেস্ট করে 25 হয়ে গেছে, সে ওষুধের মাত্রা বেড়ে গেছে, তা পরের দিন আবার সে হাইপো হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে আগে তার লাইফ, আমি বারবার বলি ফোকাসটা আসলে খাবারের। আমি বারবার বলি সবাইকে যে বিশেষ করে রাত্রের ইনসুলিন অথবা রাতের ওষুধগুলির ডোজটা আপনারা কিভাবে নিচ্ছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে মিডনাইট আপনার হাইপো না হয়ে যান। এটা একটা আমি কথা বলি, অনেকেই আছে যে মিডনাইটে হাইপো হয়ে যায়। আমি বলেছি এর আগে যে আমাদের শরীরে কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন আছে, যেটা আপনি যখনই হাইপো হবেন ওরা কিন্তু আপনাকে কাউন্টার করবে, আপনাকে বেঁচে থাকতে আপনাকে হেল্প করবে, আপনার বডির ব্লাড সুগার বাড়াবে ব্রেনে, যাতে আপনি ভালো থাকেন। কিন্তু যখন ওরাও ফেলিয়ার হয় তখন হাইপোগ্লাইসিমিয়াটা হয়। এখন একটা পেশেন্টের যদি কাউন্টার রেগুলেটর হরমোন ভালো থাকে, তাকে ধরেন রাতের বেলা সে ওষুধ অথবা ইনসুলিন নিচ্ছে, মিডনাইটে যে 2টা-3টার দিকে, রাত 2টা-3টার দিকে সে হাইপো হয়ে গেছে, ঠিক আছে, আমরা হয়তো বুঝলাম না, তার হয়তো একটু ইভেন হাইপো হওয়ার সাইন সিমটমের মধ্যে আমরা শুধু প্যালপিটেশন, গায়ে ঘাম দেওয়া, প্রচণ্ড ক্ষুধা লাগার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। যদি প্রতি রাত্রে আপনি দেখেন যে রাত্রে 2টা-3টার দিকে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, কি আপনার নাইটমেয়ার মানে দুঃস্বপ্নতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তার মানে ওই সময় আপনি হাইপো হচ্ছেন। কেন প্রতিদিন আমি দুঃস্বপ্ন দেখছি, কেন ঘুম থেকে উঠে মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখলাম এই জন্য ঘামে ভিজে গেছি, কিন্তু আসলে এটা হাইপোর কারণে হতে পারেন। তো ওটা হওয়ার পরে দেখা যায় যে কিছুক্ষণ পরে কাউন্টার রেগুলেটর হরমোন ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে। ফাস্টিংয়ে সেই পেশেন্ট যখন টেস্ট করছে তখন দেখা যাচ্ছে তার ব্লাড সুগারটা বেশি পাচ্ছে। সে কি করছে, ব্লাড সুগারটা বেশি পাওয়াতে ওষুধের মাত্রা অথবা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, সে কিন্তু আবার হাইপো হবে। তাহলে আমাদের এই যে বেড টাইম, আমরা যে বলি একটা পেশেন্টের প্রত্যেকেরই গ্লুকোমিটার মেশিনটা থাকা জরুরি, এবং সে জানতে হবে যে তাকে কখন কখন টেস্ট করতে হবে। যেমন ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স আফটার দুপুরে খাবার 2 ঘন্টা পর, আর বেড টাইম রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এটা না যে আপনি রাতের ঠিক খাওয়ার 2 ঘন্টা পরে, ব্যাপারটা কিন্তু তা না। ধরেন আপনার রাত 9টায় খেলেন, খাওয়া দাওয়া করেন, ডিনারটা করলেন, কিন্তু আপনি ঘুমোতে যাচ্ছেন রাত 1টায়, আপনি রাত 1টায় টেস্টটা করবেন যে ওই সময় বেড টাইমে আপনার কত টেস্টটা ব্লাড সুগারটা থাকছে। ওই সময় যদি আপনার কম থাকে তাহলে কিছু খেয়ে শুবেন এবং পরের দিন রাতের বেলায় আপনার ইনসুলিনের ডোজটা কিছু কমিয়ে দিবেন যাতে আপনি মিডনাইট হাইপো না হয়ে যান। কাউন্টার রেগুলেটর হরমোন আপনার বডিতে বেড়ে যেয়ে সকালবেলা আপনাকে ব্লাড সুগার বাড়িয়ে না দেয়। জি, এই ব্যাপারে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, ডায়াবেটিস রোগীদের রমজানে এই যে আমরা বলি যে এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করা উচিত কিনা বা কি করণীয়? হ্যাঁ, আমরা রমজানের মধ্যে আমরা সবসময় মাথায় রাখি যে আমরা তারাবি যেহেতু পড়ি, তারাবি নামাজটা কিন্তু অনেক বড় একটা এক্সারসাইজের মধ্যে পড়ে। কারণ আমরা দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ঠিকই, হ্যাঁ, তারপরে কিন্তু বারবার উঠছি বসছি। 20 রাকাত নামাজটা কিন্তু অনেক বড়, এবং অনেকবার উঠছি বসছি, আপনি দেখবেন আপনি যদি ফ্যানটা বন্ধ থাকে আপনি কিন্তু ঘেমে যাবেন, হ্যাঁ, তার মানে আপনার এক্সারসাইজ হচ্ছে, ঠিক আছে। তাহলে রমজানে এই তারাবির নামাজটাকে আমরা এক্সারসাইজে ধরি, হ্যাঁ। তা ধরা গেলে যদি প্রতিদিনই আমরা এই নামাজটা পড়ি তাহলে কিন্তু এক্সারসাইজটাকে আমরা ওইটাকেই ধরি। এক্সট্রাভাবে আপনাকে এক্সারসাইজ না করলেও চলে, ঠিক আছে, বিশেষ করে যারা একটু এলডারি পেশেন্ট। তবে আমরা যদি কেউ এক্সারসাইজ করতে চাই, ইয়াং অ্যাডাল্ট যারা আছে তারা যদি এক্সারসাইজ করতে চায় তাহলে অবশ্যই ইফতারের পর 1 ঘন্টা পরে আপনি কিছুক্ষণ হাঁটতে পারেন। তারাবি নামাজের পরে এক্সারসাইজ না, তারাবি নামাজ যদি কেউ করতে চায় তাহলে তারাবি নামাজের আগে, এবং সেটা অবশ্যই প্রতিদিনের যে এক্সারসাইজটা করি, মানে রমজান মাস ছাড়া যে এক্সারসাইজটা করি অত সময় নিয়ে আমরা করব না, হয়তো 5-10 মিনিট করতে পারি, আর বাকি সময়টা আমরা তারাবিকে ইনক্লুড করব এক্সারসাইজের মধ্যে। যে ডায়াবেটিস রোগীদের আসলে কোন কোন জিনিসগুলোর ব্যাপারে বেশি সতর্ক থাকা উচিত? ওভারঅল আলোচনা আমরা প্রায় শেষের দিকে, তো এই জন্য আপনার কাছে জানতে চাইছি যে কয়েকটি বিশেষ নির্দেশনা যদি আপনার থেকে পাই। দেখেন, একজন ডায়াবেটিস রোগীদের প্রথমে আগে বারবারই বলেছি শৃঙ্খলা, জীবনের শৃঙ্খলা, কিছু না, মাথায় শুধু রাখতে হবে আমি শুধু আমার শরীরে চিনির মাত্রা বেশি, আমি চিনিটা বাদ দিব, আমি মিষ্টিটা খাবো না, এই একটা জিনিসই বাদ দিতে হবে, বাকি সবই আপনি খেতে পারবেন। তারপরেও একটা কথা বলে রাখি, এখন তো আমাদের বিভিন্ন ওই কী বলবো ওই সুগার যেগুলি আছে, যেটা কি বলবো ওই যে ইয়েতে খায় যে
ন্যাচারাল সুইট, হ্যাঁ ন্যাচারাল ওটা দিয়ে তো Artificial মিষ্টি sweetener। আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে যে মিষ্টিগুলি বানাচ্ছে, সো ডায়াবেটিস রোগীরা তো মিষ্টি খেতে পারছে, ওটা ডায়াবেটিক রোগীর আলাদা। ঠিক আছে, ওটা আমি বাদ দিলাম। তো একজন ডায়াবেটিস রোগীর খেয়াল রাখতে হবে কি যে আমি ওই খাবারটা বাদে বাকি সব খাবার খাবো, পরিমিত খাবো, 1। 2 নম্বর হচ্ছে আমরা রেগুলার 20 থেকে 30 মিনিট হাঁটবো, এক্সারসাইজ জীবনে। 3 নম্বর হচ্ছে আমাদের ওষুধের ডোজটা ঠিক রাখবো, মানে ডাক্তার যে ওষুধটা দিয়েছে সেই মতো আমরা খাবো, এবং ডাক্তারের ফলো আপটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কোনো পেশেন্টকে আমরা 1 মাস পরে আসতে বলি, কাউকে 2 মাস পরে আসতে বলি, এবং সাথে সেলফ মনিটরিং, যেটা আমরা বলি যে ব্লাড আপনার হোম মনিটরিং, যেটা যে আমরা ঘরে বসে ব্লাড সুগার মাপা, মানে আমরা ঘরে বসে ব্লাড সুগার মাপবো এবং কন্টিনিউয়াস মাপাতে আমরাই নিজেরাই বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিসটা কখন বাড়ছে, এবং কন্টিনিউয়াসলি যদি বাড়তে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ যাব, আবার কন্টিনিউয়াস যদি কমে যায় ডাক্তারের পরামর্শ যাব। ডাক্তার যেই অনুযায়ী আমাদের ইনসুলিন বাড়াতে বলে, কমাতে বলে, অনেক রোগীর আছে ইনসুলিন ডায়াবেটিস বেশি থাকলে দেখা যায় 10 বড় ইনসুলিন, আজকে 10 নিত, কালকে বেশি ছিল বলে 10 বাড়িয়ে নিয়েছে, এটা কখনোই করা যাবে না। আমরা অলওয়েজ দেখুন প্রেসক্রিপশনে প্রত্যেক এন্ডোক্রাইনোলজিস্টের দেখবেন প্রেসক্রিপশনে ইনসুলিন লেখার পাশে +-2 লেখা থাকে, মানে আপনার হাতে 2 ইউনিট আমি দিয়েছি, যে 2 ইউনিট আপনার বাড়াবেন, নট নেসেসারিলি যে আপনার 6 ইউনিট 10 ইউনিট করে ইনসুলিন বাড়াবেন, তাতে আপনার হাইপো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এবং ডায়াবেটিস আপ ডাউন করার চান্সটা বেশি থাকে। তাহলে আমাদের কয়েকটা জিনিস ডায়াবেটিস রোগীদের মানতে হলো। 1 নম্বর হচ্ছে খাবার দাবার, 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ, 3 নম্বর হচ্ছে ওষুধের ডোজটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নম্বর হচ্ছে আরেকটা বলবো যে মিসড মিল, আপনারা অবশ্যই ওষুধ অথবা ইনসুলিন দিয়ে ওষুধ খেয়ে হাঁটতে চলে যাবেন না। অনেকে আছে ইনসুলিন দিয়ে আছে একটু হেঁটে আসি তারপরে নাস্তাটা করব, হাইপো হয়ে যাবেন। অনেকে আছে ওষুধটা খেয়ে, অনেকে আছে সকালের হেঁটে আসি ততক্ষণে নাস্তাটা ওরা তৈরি করে, হাইপো হয়ে যাবেন। সো কখনোই ওষুধ বা কোনো কিছু খেয়ে মানে ইনসুলিন দিয়ে আপনারা হাঁটতে চলে যান, এটা করবেন না। আর একটা করবেন না, ওষুধ খাওয়ার পরে মিসড মিল জানে না হয় যে আমি ইনসুলিন দিলাম, আমি ভুলে ঘুমিয়ে পড়লাম, কেউ হয়তো ডাকলো না, ঘুমের মধ্যে আপনার হাইপো অ্যাটাক হয়ে যেতে পারেন। সো কখনোই মিসড মিল হওয়া যাবে না, যে ওষুধ খেলে আপনাকে মাথায় রাখতে হবে কিছু ওষুধ আছে খাবারের আধা ঘন্টা আগে খেতে হয় বা ইনসুলিন দিতে হয়, আমরা অবশ্যই সেই সময়টা মেনটেন করব যে ইনসুলিন দিয়েছি 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা খেয়ে ফেলবো। কিছু ওষুধ আছে আমরা খাবারের পরে দেই, সেটা খাবারের পরেই খাবো। কিছু ওষুধ আছে আমরা ইনসুলিনটা মানে খাবারটা মানে ওষুধটা দিই যে খাবারের সময়, ওষুধটা খেয়েই আমরা খাবারটা খাই, মানে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব না। সো এই যে পরামর্শগুলি, ডাক্তারের প্রতিটা পরামর্শগুলি মেনে চলতে হবে। এই জন্য আমরা প্রতিটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আমরা প্রথম থেকেই এটা ইব্রাহিম সারি তৈরি করে গেছেন, যে আমাদেরকে বলেছে প্রতিটা ডায়াবেটিস রোগীদের শিক্ষিত করতে হবে। কিসের উপর? ডায়াবেটিসের উপর। হ্যাঁ, শিক্ষিত করতে হবে। সময় শেষ, আজকে আমাদের অনুষ্ঠানে এসে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদ।